করোনা টিকা নিতে ফের কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, এসএমএস না আসার অভিযোগ, কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। সরকার বলতেছে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সৌদির জন্য আমাদের মডার্না বা ফাইজার নিতে হবে, তো এখানে আমরা প্রথম ডোজের জন্য আসছি, কিন্তু প্রথম ডোজ অ্যাভেলেবেল না। মেসেজ আসছে চকবাজার হাসপাতাল, এখন ওইখানে যাওয়ার পর বলতেছে যে আপনি জেনারেল হাসপাতাল, আমাদের মেসেজ ভুল হয়েছে। কিছুক্ষণ পর বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই। সবার জন্য টিকা নিশ্চিত করতে পারলে আর যেতে হবে না লকডাউনে। যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গু রোগী বাড়তে থাকলেও এডিস নিধনে নেই তৎপরতা, অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন কর্মীদের অবহেলা পেলে চাকরি যাবে, হুঁশিয়ারি মেয়র আতিকের। টাঙ্গাইলে যমুনার পানি বেড়ে ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে ফসলি জমি। কুষ্টিয়ায় গড়াইয়ের 9টি পয়েন্টে ভাঙন, ঝুঁকিপূর্ণ আরও 19টি। এবং বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল। 5 ম্যাচের প্রথমটি 1 সেপ্টেম্বর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত কিউইরা। চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে হাজারো টিকা প্রত্যাশীর দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়োহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। 20 তারিখে আসার কথা ছিল, আজকে আসছি, কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে, এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই, কিছুক্ষণ পর বলতেছে হবে না। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। এই বিষয়ে পাঠা দিচ্ছে। এখন আমি যখন টিকিট করতে গেছি, ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন, তারপর যেতে পারবেন। সরকার বলতেছে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি। সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা প্রত্যাশীদের ভিড় থাকলেও এসএমএস আসতে অনেক সময় লাগছে বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রথম ডোজ না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা পড়েছেন অনেক প্রবাসী। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমন প্রবাসীদের বিশেষ বিবেচনায় প্রথম ডোজ দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালটির পরিচালক। প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ঢাকার যে 7 হাসপাতালে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার টিকা দেয়া হচ্ছে তার একটি বিএসএমএমইউ, কিন্তু মজুদ শেষ হওয়ায় প্রায় 2 সপ্তাহ আগে এসব টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা হতাশ হয়ে ফেরেন কেন্দ্র থেকে। সৌদির জন্য আমাদের মডার্না বা ফাইজার নিতে হবে, তো এখানে আমরা প্রথম ডোজের জন্য আসছি, কিন্তু প্রথম ডোজ অ্যাভেলেবেল না। কার্ড বার করছি, 15 থেকে 20 দিন হয়ে গেছে, এখনো আমাদের মেসেজ আসে না। সহজে টিকা পাওয়া যায় সেই ব্যবস্থা করেন, এটাই আমার আকুল আবেদন। বিএসএমএমইউ কেন্দ্রে এখন মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় এবং সিনোভ্যাকের 2 ডোজ টিকা দেয়া অব্যাহত আছে। টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্ট গ্রহীতারা। টিকা দেওয়ার ব্যবস্থাপনা খুবই চমৎকার, আমার 10 মিনিটও সময় লাগে নাই। এই মাত্র টিকা দিয়ে আসলাম, ওখানে পরিবেশ ভালো। চাচ্ছিলাম মডার্না টিকাটা দেওয়ার, কিন্তু মডার্না টিকাটা পাইলাম না। প্রতিদিন 2 থেকে 2,500 ডোজ টিকা দেয়া হচ্ছে এই কেন্দ্রে। বিশেষ বিবেচনায় কিছু প্রবাসীকে প্রথম ডোজের টিকাও দেয়া হচ্ছে বলে জানান বিএসএমএমইউ এর এই পরিচালক। ভিসার মেয়াদও শেষ, হয়তো টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সময়, সেক্ষেত্রে আমরা কাউকে কিন্তু ফেরত দিচ্ছি না। এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন সিনোফার্মের 2 ডোজ টিকা দেয়া কর্মীদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশে অনুমোদন দিয়েছে। তবে
প্রবাসীদের সে দেশে গিয়ে অ্যাস্ট্রাজেনেকা, জনসন বা মডার্নার বুস্টার ডোজ নিতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতালের শয্যা সংকট কমলেও আইসিইউর সংকট কাটতে আরও কিছুদিন সময় লাগবে। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17 আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার। গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে, এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে। এবং এখন যদি সকলের স্বাস্থ্যবিধি মেনে চলেন, যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাত্যহিক কাজগুলো, যেগুলো জরুরি কাজ, সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়। আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে, তবে চট্টগ্রামে আবারও বেড়েছে প্রাণহানি আর শনাক্তের হার সর্বোচ্চ ফরিদপুরে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রণী রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। আগের তুলনায় কিছুটা কমেছে শয্যা আর আইসিইউ সংকট। হটস্পট জেলাগুলোতেও পরিস্থিতি উন্নতির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আত্মতুষ্টিতে ভোগার কিন্তু কোনো সুযোগ নেই। জনসচেতনতা, যথাযথ স্বাস্থ্যবিধি মানা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। বিভিন্ন জেলায় কমলেও কয়েকদিন পর চট্টগ্রামে আবার ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে 10 জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সিলেটে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে, একদিনে শনাক্ত 204 জন। হাসপাতালে কমেছে মুমূর্ষু রোগীর সংখ্যা। রাজশাহীতে করোনায় আক্রান্ত আর মৃতের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 9 জনের প্রাণহানি হয়েছে। সবাই সচেতন থাকলে মৃত্যু আরও কমে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। করোনার রোগী কম, কিন্তু আপনার মানুষের মধ্যে এখনো স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি। এখন রোগের পরিমাণটা কম আর রোগীর চিকিৎসা এখন উন্নত হয়েছে আগের থেকে। কোভিডের দাপট কমেছে ঝিনাইদহ আর কুষ্টিয়ায়। করোনা উপসর্গ আর আক্রান্ত হয়ে ঝিনাইদহে 4 জন, কুষ্টিয়ায় 5 জন মারা গেছেন। ফরিদপুর আর ময়মনসিংহেও করোনার ভয়াবহতা কিছুটা কমেছে। 24 ঘন্টায় এই 2 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ বেড়েছে ফরিদপুরে, শনাক্তের হার 27%। বেড খালি আছে, আইসিইউ পুরো খালি আছে, এখন ভিতর ভিড়ও নাই, রোগীর সংখ্যা একবার কম। আগে আইসিইউর জন্য লাইন ধরতে হইতো, এমনি পাওয়া যায়। এছাড়া 24 ঘন্টায় করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে সাতক্ষীরায় 3 জন, রংপুরে 3 জন, বগুড়ায় 2 জন এবং খুলনায় 1 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। মশক নিধনে দায়িত্বে অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। বিশেষজ্ঞরা বলছেন, লার্ভা নিধন অভিযানে জনগণকে সম্পৃক্ত না করতে পারলে কাজে আসবে না কোনো উদ্যোগী। এদিকে হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় রাজধানীবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে, নর্দমা একটু কম যায়। কাজের মধ্যে যথেষ্ট ফাঁকি দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। প্রতি সপ্তাহে দেওয়ার কথা বা এক সপ্তাহে 2 দিন দেওয়ার কথা, সেখানে মাসকে মাস চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো
উদ্যোগ নিচ্ছে না। এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন কারো ওপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার তাগিদ তাদের। একটা মানুষ জানে না এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়, কিন্তু ওই মানুষটা জানার পরও সম্পৃক্ত হচ্ছে না। জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত ৮,০০০-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন ৩৫ জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সচিবালয়ে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাকির হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যে আমরা ধরেন আমাদের এই পরিস্থিতির আগেও আমাদের টিচাররা স্কুলে যাইতো, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যত কিছু কাজ আছে তারা করত। এবং আমরা ইতিমধ্যে নানা ধরনের অনলাইন অফলাইনে চিন্তাভাবনা করতেছি যে অনলাইনেও আমাদের শিক্ষার ব্যবস্থা আছে। আপনারা জানেন সংসদ টেলিভিশন, বিভিন্ন আপনার রেডিও টেলিভিশনগুলোতে আমরা দিচ্ছি। পাশাপাশি আমরা আবার অফলাইনে ওই যে ওয়ার্ক সার্টিফিকেট ওয়ার্কশিট দিতেছি। এটা বাচ্চাদের সপ্তাহে যে আমাদের আছে কারিকুলাম অনুযায়ী আমরা ওগুলো দিতেছি। হ্যাঁ, সেগুলো আবার তারা ওই স্কুলে নিয়ে এসে টিচারদের দিচ্ছে। অনেক সময় ওই ছাত্র অভিভাবকরা এগুলো আনি দিচ্ছে আমাদের শিক্ষকদের। এই কারণে আমরা স্কুলগুলো খোলা রাখছি, এই কারণে যে হেডমাস্টার সহ তারা যাবে, অন্তত একটু ছাত্রদের সাথে, ছাত্র অভিভাবকদের সাথে একটু যোগাযোগ রাখার ব্যবস্থা। আমরা যে কোনো সময় স্কুল খুলে দিলে যেন আমাদের স্কুল পরিচ্ছন্ন থাকে, পড়াশোনার পরিবেশ থাকে, সেটা আমরা দেখতেছি। যে রূপরেখাটা তৈরি হয়েছে, রূপরেখাটা আসলে কি কি থাকছে? কোন রূপরেখাটা? না, এটা তো উচ্চ পর্যায়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়, WHO সবাই মিলে একটা সিদ্ধান্ত তো লাগবে। স্কুল হুট করে খুলে দেওয়া যাবে না। খুলে দিলে এই যে এরকম অবস্থায় আরেকটু স্বাভাবিক হলে হয়তো বা সেটা স্বাভাবিক। হ্যাঁ, এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ। যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। কোনটা? মানে প্রাইমারি স্কুল খোলার ব্যাপারে আপনাদের না, স্কুল খোলার ব্যাপারে বিভিন্ন বিজ্ঞজনরা তো বলতেছেন, বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমরা জানছি যে স্কুল খুলছে বা এরকম খোলা দরকার, এনারা তো বলতেছেন। আমরাও তো জানি যে দীর্ঘ 1.5 বছর থেকে আমার বাচ্চা কাচ্চারা বাড়িতে আছে, নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে, পড়াশোনার সাথে থেকে একটু দূরে যাচ্ছে। আমার গ্রামের বাচ্চারা তো আরও খেলাধুলা নিয়ে মত্ত। তারপরে এই যে অনলাইনের কারণে এই অনলাইনেও আমাদের কিছু ডিস্টার্ব হচ্ছে, অনেক বাজে টেমসগুলো বাচ্চা কাচ্চারা খেলতেছে। আপনারা জানেন এই যে কিশোর গ্যাং, কিশোররা যখন পড়াশোনা থাকে না, কাজকর্ম থাকে না, স্কুল থাকে না, বিভিন্নভাবে আড্ডা টাড্ডা দেয়, এটা তো আছেই। তারপরে আমাদের বাচ্চা কাচ্চাদের যেটা চরের, আমি দেখছি সেদিন, আমি চরে যাই মাঝে মাঝে, আমার এলাকার নদী ভাঙা চর অঞ্চল। তো চরের যে সমস্যাটা হচ্ছে যে বাচ্চা কাচ্চারা ক্লাস 5 উঠলে তো গ্রোন আপ হয়ে যায় মেয়েরা, তো বাল্য বিবাহের কিছুটা প্রবণতা বাড়ছে। তো এগুলো মিলে আমরা চাচ্ছি যে যত দ্রুত আল্লাহ যদি রহমত করে আমরা তাড়াতাড়ি স্কুল খুলে দেবো। মাননীয় প্রধানমন্ত্রীও ইতিমধ্যে আপনারা জানেন 2টা মিটিংয়ে বলেছেন। তা আমরা এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়, আমাদের যাবতীয় একদম আমাদের তৃণমূলের স্কুলগুলো আমরা সুন্দর রাখতেছি, যে কোনো সময় আমরা স্কুল খুললে যেন আমরা আমাদের কাজকর্ম করতে পারি। এছাড়া আমাদের তো করোনাকালীন নানা ধরনের আছে, আমরা স্কুলগুলোতে বিভিন্ন ধরনের সাপোর্ট ইতিমধ্যে দিয়ে আসছি। তারপর আমরা ওই স্যানিটাইজার জাতীয় আপনার ওই টেস্ট বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইতিমধ্যে আমরা কিন্তু দিছি। তারপর
তারপরে যখন স্কুল আমরা যদি খুলি বাচ্চাদের সুরক্ষার জন্য, যেমন আমাদের একটা প্ল্যান ছিল আগে যে আমরা পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। এইভাবে আমরা করতে চাচ্ছি আর কি। এরকম নানাভাবে আমাদের এনসিটিভি, আমাদের ন্যাপ এবং আমরা সবাই মিলে আমাদের কারিকুলাম অনুযায়ী আমরা শর্ট সিলেবাসেও একটা চিন্তা ভাবনা করতেছি। পরীক্ষা হবে কিনা, যদি এরকমের কোনো পরিবেশ থাকে, আমরা পরীক্ষা না নিয়ে আমরা গতবার যেভাবে মূল্যায়ন করেছি, আমরা তো ওয়ার্কশিট দিচ্ছি, এই ওয়ার্কশিটগুলোই আমরা মূল্যায়ন করব যে আমার বাচ্চারা কে কিভাবে কি করলো, কিভাবে আমরা সেটা মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দিব। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। সমাপনী কি বন্ধ হয়ে গেছে? না, যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব। আমাদের ওয়ার্কশিট আছে। এখনো কি আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, পরীক্ষা নেওয়ার, যদি স্কুল খুলতে পারে? হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষা নিব। এখন আপনাদের সিদ্ধান্ত, এটা কতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত? কোন মাস পর্যন্ত? কতদিন পর্যন্ত বলতে মানে বলছি সেপ্টেম্বরে না অক্টোবর পর্যন্ত? আমরা যদি সেপ্টেম্বরে খুলতে পারি তার জন্য আমাদের প্রস্তুতি আছে, অক্টোবরে খুললেও প্রস্তুতি আছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের ওয়ার্কশিটটা দেওয়া হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী বাচ্চাদের। আমরা তো প্রতিদিন দিচ্ছি, সপ্তাহে এটা নিচ্ছি, এটিও একটি মূল্যায়ন। এখানেও একটা পড়াশোনার বিষয় আছে এবং এই ওয়ার্কশিট দেওয়ার কারণে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকদের একটা সম্পৃক্ততা হয়েছে। এখন বেশ বইয়ের সাথে আমার বাচ্চাদের একটা সম্পৃক্ততা আছে। তার মানে এটা দাঁড়ালো যে অক্টোবরেও যদি স্কুল খুলেন তাহলে সশরীরে হাজির হয়ে শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সচিবালয়ে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পুরো বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজ www.facebook.com/সময়নিউজ.tv। রাজধানীর তেজগাঁয় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর সকালে জাপানি মায়ের সাথে দেখা করতে পারল 2 শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকা। নির্ধারিত সময়ের আগেই সেখানে হাজির হন বাবা। বলেন, বাবা মায়ের দ্বন্দ্বের বলি যেন সন্তানদের হতে না হয়, সেটাই তার চাওয়া। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে 2 কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। Let's see. I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ঝরে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল, যেখানে ওদের রোগ অসুখ বিসুখের কোনো সম্ভাবনাই ছিল না। 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা আর হচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। 1890 সালের আইনে বাবা গার্জিয়ান হন, সেটা পাল্টানো যায় না। আমাদের দেশে আইন তাই। মা তো বললাম না, আফ্রিকার হলে তো বাচ্চা আফ্রিকার হয়ে যায় না, বাবার দেশেই তো বাচ্চার দেশ। সেটাই তো আমাদের দেশের কালচার এবং আইন। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চলছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল,
সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণের এখন মধ্যাহ্ন বিরতি চলছে। এই বিরতি 1 ঘন্টা পর্যন্ত চলবে। তবে এর আগে কিছুক্ষণ আগে বের হয়ে এসেছেন মামলার বাদী এবং প্রধান সাক্ষী শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি তবে মিডিয়ার সাথে কোনো কথাবার্তা বলেনি। ইতিমধ্যে তিনি 14 জন আসামির আইনজীবী যারা তাকে জেরা করা সম্পূর্ণ করেছেন বলে সেটি জানিয়েছেন। সর্বশেষ এখন লিয়াকতের যে আইনজীবী আছেন তিনি বিরতির পর আবারও সাক্ষীকে জেরা করবেন বলে জানিয়েছে। তবে আমরা সরকার পক্ষের রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট ফরিদ সাহেব, তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, আসামি পক্ষ থেকে গতকালকে 13টি আবেদন দেওয়া হয়েছিল। এটি আসলে মামলা ধীরগতি করার জন্য একটি প্রক্রিয়া চেষ্টা করছে আসামি পক্ষ, সেটি রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন। তবে তিনি দ্রুত সময়ের মধ্যে এই বিচারটি যাতে দ্রুত সময়ে শেষ হয় এবং যাতে দ্রুত কিছু একটা রায় আসে সেটির আশা করছেন। অন্যদিকে আমরা যে আইনজীবী রয়েছে আসামি পক্ষের রানা দাশগুপ্ত, তার সাথেও কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, তিনি দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত যিনি সাক্ষী রয়েছেন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করেছেন। তিনি অনেক কিছু বিষয়ে আদালতকে তুলে ধরেছেন বলে সেটি জানিয়েছেন। তবে তিনিও যে বিষয়টি বলছে, যেহেতু বাদী সুষ্ঠু বিচার এবং যাতে আসামিদের সবার শাস্তি হয় যে সেটি দাবি করছেন, ঠিক তেমনি আসামি পক্ষের আইনজীবীও তিনি বলছেন এই বিচারটি যাতে কোনো নিরপরাধ যাতে শাস্তি না পায় এবং দোষীরা যাতে শাস্তির আওতায় আনা হয় সেটি তিনি জানিয়েছেন। তবে আমরা এর আগে থেকে যে সকালে দেখেছি ঠিক 9টায় আসামি পক্ষের আইনজীবী তিনি আদালতে উপস্থিত হন। এরপর 9:45-এর দিকে গতকালকের মতো আজকেও 9:45-এর দিকে কারাগার থেকে একটি প্রিজন ভ্যান আসে এবং প্রিজন ভ্যান থেকে একে একে করে 15 জন আসামি, ওসি প্রদীপ এবং লিয়াকত সহ 15 জন আসামিকে আদালতে প্রবেশ করানো হয়। এখনো পর্যন্ত তারা আদালতে অবস্থান করছেন। তবে 1 ঘন্টা বিরতি, এরপর আবার পুনরায় যারা শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই যে সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিন, এই সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিনে 8 জন সাক্ষী ইতিমধ্যে আদালতে উপস্থিত রয়েছেন। তবে যে কাল থেকে শুরু হয়েছে সেটি আগামী 25 আগস্ট পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলবে। এই 25 আগস্টের পর্যন্ত 15 জন সাক্ষী উপস্থিত আদালতে সাক্ষীর জন্য উপস্থিত থাকতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যদি বিষয়টি বলতে হয়, 2020 সালে 31 জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 15 জন আসামি রয়েছে এবং 83 জন সাক্ষী রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসত ভিটা সহ নানা স্থাপনা। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজারে ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বাড়িতে বয়ে থাকি। হুট করে মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরে করা হারি না, ঘরের মধ্যে খিলান লাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রোপা আউশ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে নওগাঁয়। এবছর রেকর্ড পরিমাণ জমিতে রোপা আউশ চাষ হয়েছে জেলায়। কৃষি বিভাগ বলছে এবার রোগবালাই কম থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। নওগাঁ থেকে রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট।
নওগাঁর মহাদেবপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের শীষ। রোপণের 3 মাস পর কাস্তে হাতে রোপা আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মঙ্গলবার সকালে ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। অনুকূল আবহাওয়ায় এবার ধানের ফলন ভালো হয়েছে, এতে বেশ খুশি চাষিরা। এবারে ধানের দাম মোটামুটি ভালোই আছে, মাঝখানে একটু কমে গিয়েছিল, তো ওইরকম কমে যদি যায় তাহলে আমাদের লস হয়ে যাবে। 4 বিঘা জমিতে আবাদ লাগাইছি, তাতে আমরা 4 বিঘা জমিতে 18 মণ করে ফলন হওয়ার আর আশঙ্কা করছি। ধানের দাম যদি এইভাবে হয় তাহলে আমাদের ঘাটতি হবে, একটু যদি বেশি হয় 1000 টাকা নিম্নে 1000 টাকা থাকতে হবে, হলে আমাদের পুষবে। এদিকে ধানের ভালো ফলন নিশ্চিতে কৃষকদের বীজ প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এই ধরনের বাজার ব্যবস্থা যদি ভবিষ্যতে থাকে কৃষকরা আরো ধান চাষে আগ্রহী হবে এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এজন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে আছে এবং কৃষকদের আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 65,000 হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা সংক্রমণের মাঝে পুরোদমে চালু রেখেও বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডসের তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম, অথচ গত বছর 6 ধাপ এগিয়ে 58তম স্থানে ছিল। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারার পাশাপাশি অন্যান্য বন্দর থেকে জাহাজ আসতে না পারায় বন্দরের এই অবনমন বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েড লিস্ট সোমবার মধ্যরাতে ব্যস্ততম 100 বন্দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে চট্টগ্রাম বন্দরের স্থান 67তম, অথচ 2020 সালে 28,39,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে এই বন্দরে প্রবৃদ্ধি হয়েছিল 8%-এর বেশি। তারপরও বৈশ্বিক ব্যস্ততম বন্দরের তালিকায় পিছিয়ে যাওয়ার জন্য মহামারীকে দুষলেন বন্দর কর্মকর্তারা। 2020 সালের মার্চ থেকে শুরু করে কঠোর লকডাউন এবং সারা দেশব্যাপী বিশ্বব্যাপী প্যান্ডেমিকের কারণে আমাদের কন্টেনার হ্যান্ডলিং অনেকটাই কমে গিয়েছিল। বিশেষ করে যে সকল জায়গা থেকে আমাদের ইম্পোর্ট কন্টেনার জেনারেট হয় সে সকল জায়গায়ও লকডাউন ছিল। 2010 সালে 88তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। গত এক দশকে এগিয়েছে 30 ধাপ, কিন্তু গত বছর মার্চ মাসে লকডাউন শুরু হলে এই বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং 75% কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা সহ অন্যান্য জটিলতা ছিলই। জাহাজের যে ডিলে ছিল ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে, সে কারণে জাহাজ আসেনি। জাহাজ না আসার কারণে অটোমেটিক্যালি আমার ভলিউমটা বাংলাদেশে কম এসেছে এবং কম গিয়েছে জাহাজের কারণে। এটাই ছিল মূল কারণ। চায়না থেকে যেহেতু আমাদের ইম্পোর্ট বেশি আসে, চায়নাতে আমাদের ইম্পোর্টাররা এলসি খুলতে পারে নাই একটা দীর্ঘ সময় ধরে, সেহেতু ইম্পোর্টাররা এলসি খুলে নাই, অ্যাজ ওয়েল এজ চায়না থেকে এক্সপোর্ট বন্ধ ছিল। বাংলাদেশে বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট হয়, ওই জন্য ভলিউমটা কমে গেছে। এবারও তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনা সংক্রমণে গত 2 বছরে 1 মিনিটের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের লয়েড লিস্টে আবারও এগিয়ে যাবে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, দীর্ঘ 3.5 মাস পর আজ থেকে কিন্তু হিল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, চলতি বছরের 10 জানুয়ারি থেকে কিন্তু চাল আমদানি প্রথম পর্যায়ে শুরু হয়। শুরু হওয়ার পর থেকে কিন্তু 29 এপ্রিল পর্যন্ত কিন্তু হিল স্থলবন্দর দিয়ে ব্যাপক একটা চাল এখানে আমদানি হয়েছে। আমরা কাস্টম সূত্রে যেটা জানতে পেরেছি, এখানে ওই সময় প্রায় 1,72,000 মেট্রিক টন কিন্তু হিল স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়, যা থেকে সরকার কিন্তু 157 কোটি টাকা এখান থেকে কিন্তু শুল্কও পেয়েছে সরকার। চালের বাজার আবারও যে অস্থির, চাল 4 দিন থেকে চালের বাজার কিন্তু নিম্নমুখী। প্রতি কেজি চালের দাম কিন্তু 2 থেকে 3 টাকা কমে গেছে।
সাধারণ ক্রেতাদের একটা দাবি, তারা কিন্তু একটা বিষয় কিন্তু 4 দিন থেকে চালের বাজার কিন্তু নিম্নমুখী। প্রতি কেজি চালের দাম কিন্তু এখানে 2 থেকে 3 টাকা কিন্তু কমে গেছে। এখানে সাধারণ ক্রেতাদের একটা দাবি, তারা কিন্তু একটা বিষয় কিন্তু তারা বলছেন যে চালের যেহেতু চাল আমদানি শুরু হলো না, কেজিতে যদি 3 টাকা 4 টাকা যদি কমে যায়, সেক্ষেত্রে আসলে কার সাহায্যে কারা করছে এই বিষয়ে তারা প্রশাসনের একটা কঠোর নজরদারি কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো বর্তমানে যেহেতু চালের আমদানি আজকে শুরু হয়েছে, গত 2 দিন থেকে হিলি স্থল বন্দরে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পাইকাররা তারা আসছেন চাল নেওয়ার জন্য। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর এখানে প্রায় 50টার অধিক কিন্তু এখানে আড়ত রয়েছে। যে আড়তগুলি কিন্তু তারাই কিন্তু আমদানিকারক, তারা বহির্বিশ্ব থেকে কিন্তু বিভিন্ন ধরনের চাল থেকে শুরু করে বিভিন্ন পণ্য তারা আমদানি করে থাকে। তারা কিন্তু এখানে আমদানি প্রস্তুতি নিয়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ইতিমধ্যে হিলি স্থল বন্দরের যে আমদানিকারক কিন্তু 50,000 মেট্রিক টনের অনুমতি পেয়েছে। আমি আজকেও কিন্তু ভারতের ব্যবসায়ীদের কথা বলেছি, ভারতের অভ্যন্তরে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশে ঢোকার অপেক্ষায়। তো চালের আমদানি যখন বাড়বে, চালের দামটা কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। তো হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবর। এশা। হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা 74 রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, এশা, রোহিঙ্গা যে আটক করা হয়েছে বোয়ালখালী থানা পুলিশ, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে পুলিশ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আটককৃত রোহিঙ্গাদের নাম, ঠিকানা এবং তারা কখন এসেছে এসব যাচাই বাছাই চলছে এই মুহূর্তে থানার সামনে। এবং এখানে যে রোহিঙ্গারা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং এখানকার যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছে এই রোহিঙ্গারা মূলত কক্সবাজার উখিয়া উপজেলার যে বিভিন্ন ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে তারা লুকিয়ে এসেছে। এবং মূলত আপনি জানেন যে বোয়ালখালী উপজেলায় ছোট বড় বিভিন্ন পাহাড়ে লেবু বাগান আছে। এই লেবু বাগানে কিন্তু তারা শ্রমিক হিসেবে কাজ করার জন্য তাদেরকে স্থানীয় যেসব মালিকরা আছে তারা নিয়ে এসেছে। এবং তারা বলছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার এখানে এসে কাজ করেছে এবং কয়েক মাস থাকার পর তারা কিন্তু আবার ক্যাম্পে ফিরে গেছেন। এবং এবারও বেশিরভাগ এখানে যে 74 জন রোহিঙ্গা আছেন তারা আমাকে জানিয়েছে যে বেশিরভাগই আসলে 2-3 দিন হলো এসেছেন। এবং তারা বলছেন যে তারা দৈনিক 500 টাকার বিনিময়ে এইসব লেবু বাগানে কাজ করছে এবং থাকা খাওয়া সহ সব মিলে প্রায় এক একজনের প্রতি কিন্তু 700 টাকা মালিক তাদের খরচ করেছে। এবং তারা যখন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন যে আটক কিংবা থানা পুলিশ এইসব বিষয় যখন তারা মালিকদেরকে উদ্বিগ্নের কথা জানিয়েছে, সেই সব স্থানীয় মালিকরা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে এই ধরনের কোনো সমস্যা হবে না। এই ধরনের আশ্বাস পেয়ে কিন্তু তারা ক্যাম্প থেকে এসেছে। এবং তাদেরকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে ক্যাম্প থেকে আসার পথে বিভিন্ন রাস্তায় চেকিংয়ে কিন্তু তাদেরকে মুখোমুখি হতে হয়েছে কিনা, তারা বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে হয়তো চেকিংয়ের মুখোমুখি হতে হয়নি। যদিও হতে হয়েছে, দেখা গেছে যে বিভিন্ন চেকিংয়ে তারা কিন্তু টাকা দিয়ে ম্যানেজ করে কিন্তু তারা এখানে এসেছে। এবং পুলিশ জানিয়েছে যে তাদেরকে আটক করার পর জিজ্ঞাসাবাদে কিন্তু 8 জনের নাম বেরিয়ে এসেছে মালিক। তাদেরকেও বিষয়ে তদন্ত চলছে এবং তাদেরকেও আটক করার প্রক্রিয়া আছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা 74 রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসীর মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন 36,000 কোটি ডলার। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরো বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসামশনটা স্ট্রেংথেন হয়।
আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হ্রদ, পাহাড় আর মেঘের জেলা রাঙামাটি। ঋতুভেদে প্রকৃতির বদলানোর রূপ দেখতে সারা বছর হাজার হাজার পর্যটকের সমাগম হয় এখানে। করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্র বন্ধ ছিল প্রায় 5 মাস। দীর্ঘ নিষেধাজ্ঞার পর এখানে আসতে শুরু করেছেন পর্যটকরা। এতে আগের মতো পর্যটক আগমনে লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্যচিত্রে রিপোর্ট। দীর্ঘ নিষেধাজ্ঞার পর হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলোতে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ সকল কেন্দ্রেই পদচারণা বাড়ছে। তবে ঘুরতে আসা পর্যটকদের কিছুটা বিপাকে ফেলেছে বৃষ্টি। সচল হয়ে উঠছে যন্ত্রচালিত নৌকাগুলো। বৃষ্টি উপেক্ষা করে হ্রদের জলে ঘুরে বেড়ান পর্যটকরা। কেউ একা, কেউ বা বন্ধুদের সাথে বা প্রিয়জনকে নিয়ে হ্রদের জলে করছেন কায়াকিং। একঘেয়েমি জীবন কাটিয়ে উঠে এখন একটু স্বাভাবিক হওয়ার জন্য আসছিলাম। খুব ভালো লাগতেছে। পাহাড়ি সমারোহ, দুই পাশটা অসাধারণ লাগছে। সবুজের ভিতরে ঝুলন্ত ব্রিজ দেখছি, তারপরে বোটে চড়ছি, অনেক সুন্দর লাগছে। খুব ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরতে আসছি। তবে খোলার শুরুতেই আশানুরূপ পর্যটক না আসায় কিছুটা হতাশ টেক্সটাইল ব্যবসায়ীরা। প্রত্যাশা অনুযায়ী এখন একটু কম আশা করতেছে, আগামীতে আরো আসবে টুরিস্ট আসবে, আমরাও বেচা কিনা করবো। অতীতে যেগুলো ক্ষতি হয়েছে ওই ক্ষতিগুলো আমরা পোষায় নিব। তবে আশায় বুক বাঁধছেন বোট ও হোটেল মালিক সমিতির নেতারা। 8-10টা বোট ছাড়িয়ে গেছে আমাদের, তবে সামনের দিনে আশা করি আরো ভালো হবে। এবারে প্রচুর পর্যটক আসবে রাঙ্গামাটি। আমরা আশা করি আমাদের ক্ষতি যেটা হয়েছে এটা পোষায় নেওয়ার কিছুটা হলে পোষায় নেবে। এটা করোনাকালীন প্রায় 5 মাস বন্ধের সময় 30 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি রাঙ্গামাটির ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙ্গামাটি। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড দল। 11:50 ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। স্কোয়াডে থাকা 13 ক্রিকেটার ছাড়াও আছেন কোচিং স্টাফের 8 সদস্য। ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন 2 ক্রিকেটার এবং পর্যবেক্ষক দলের 3 সদস্য। নিয়ম মেনে 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে নিউজিল্যান্ডকে। এরপর 27 আগস্ট থেকে তাদের অনুশীলন করার কথা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন ক্রিকেটাররা। সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী 1 সেপ্টেম্বর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকা নিতে ফের কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, অনিশ্চয়তায় প্রবাসীরা। ভ্যাকসিন নিয়েছেন 85% শিক্ষক। সংক্রমণ আরেকটু কমলেই খুলবে স্কুল। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।